ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আমরা জার্নাল শুরু করেছিলাম। জার্নালে আগের দিন আমরা জার্নালের কিছু থিওরি দেখেছি আর 11টা মতন জার্নাল আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা তারপর থেকে বেশ কয়েকটা আরও জার্নাল দেখে নেব। তাই আজকে আমাদের জার্নালের পার্ট 2 ভিডিও। আজকে আমরা জার্নালে আগের দিন যে জার্নালগুলো করেছিলাম তারপর থেকেই অর্থাৎ নাম্বার 12 থেকে জার্নালগুলো দেখব। প্রথমে আমরা বেশ কয়েকটা জার্নাল আগে পড়ে নিয়ে আগে ট্রানজাকশনগুলো পড়ে নেব, তারপর তার জার্নালগুলো দেখে নেব, নিয়ে তারপর বাকি জার্নালগুলো দেখব। তো আজকে প্রথম থেকে শুরু করি। নাম্বার 12। নাম্বার 12-এরটা কী বলেছে? গুডস রিটার্ন টু সাপ্লায়ার, আমি সাপ্লায়ারের নাম বলেছি সুমন, ₹500. Goods returned to supplier to Suman to 500. Number 13. Goods returned from customer Rupam ₹500. Number 14. Expenses paid. এক্সপেন্সেস যে কোনো কিছু নাম দিয়ে বলতে পারে, যেমন ওয়েজেস পেড, স্যালারি পেড, রেন্ট পেড, স্টেশনারি, যে কোনো এক্সপেন্সের নাম দিয়ে দিতে পারে। ₹100. Number 15. Incomes or revenues, interest receive or commission receive rupees for business ₹1000. Number 16. Cash deposited into bank ₹15,000. Number 17. Cash withdrawn from bank for office use ₹5,000. Number 18. Cash withdrawn from bank for personal use ₹500. Number 19. Cash withdrawn from bank business for personal use ₹500. Number 20. Goods taken for personal use ₹100. আগে আমরা এই কটা দেখে নিই 20 পর্যন্ত, তারপর আমরা 21 থেকে বাকিগুলো করব। জার্নাল করার জন্য আমরা প্রপার ছক টেনে জার্নাল করব অবশ্যই। তাই প্রথমেই আমরা ছকটা দেখে নিই, অর্থাৎ প্রোফর্মা। উপরে কি বলেছে? ইন দ্য বুকস অফ এক্স, অর্থাৎ যার নাম থাকবে, তারপরে জার্নাল এন্ট্রিজ। আর প্রোফর্মায় আমরা করে নিয়েছি, ছকটা টেনে নিয়েছি। প্রথমে ডেট, তারপর পার্টিকুলার্স, তারপর এলএফ মানে লেজার ফোলিও, তারপর দুটো অ্যামাউন্টের ঘর, ডেবিট আর ক্রেডিট। এবার আমরা নাম্বার 12 থেকে দেখে নেব। নাম্বার 12-এরটা কী বলেছিল? গুডস রিটার্ন টু সাপ্লায়ার সুমন, অর্থাৎ আমি সুমনকে গুডস রিটার্ন করছি। রিটার্ন দু রকমের হতে পারে। একটা হচ্ছে আমি কিছু পারচেস করেছিলাম, আমি রিটার্ন দিচ্ছি, অর্থাৎ আমি রিটার্ন পাঠাচ্ছি, আমার বিজনেস থেকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড। আর রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট হয়। আর আরেকটা হতে পারে রিটার্ন তোমার কাছে রিটার্ন আসছে, অর্থাৎ রিটার্ন তুমি সেল করেছিলে, তোমার কাছে রিটার্ন আসছে, সেটা হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। আর রিটার্ন ইনওয়ার্ড ডেবিট হয়। তাহলে রিটার্ন রিলেটেড কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে যে রিটার্ন দু রকম হয়। একটা রিটার্ন ইনওয়ার্ড, অর্থাৎ তুমি সেল করেছিলে, তোমার কাছে রিটার্ন আসছে, সেটাকে সেলস রিটার্নও বলা যায়। আবার তুমি পারচেস করেছিলে, তুমি রিটার্ন দিচ্ছ, তোমার বিজনেস থেকে চলে যাচ্ছে, পারচেস রিটার্ন, সেটা হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড, সেটা ক্রেডিট হয়। তাহলে প্রথমটা কি বলেছে? গুডস রিটার্ন টু সুমন, অর্থাৎ তুমি সুমনকে গুডস রিটার্ন করছো। তাহলে রিটার্ন আউটওয়ার্ড হচ্ছে তোমার বিজনেস থেকে চলে যাচ্ছে। তাহলে সাপ্লায়ার অর ক্রেডিটার অ্যাকাউন্ট সুমন অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট 500 অ্যামাউন্ট বিং গুডস রিটার্ন টু সুমন। নাম্বার 13-এরটা কি বলেছিল? গুডস রিটার্ন ফ্রম কাস্টমার, অর্থাৎ কাস্টমারের কাছ থেকে রিটার্ন আসছে, তার মানে তোমার বিজনেসে রিটার্ন আসছে, রিটার্ন ইনওয়ার্ড। তাহলে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু রূপম অ্যাকাউন্ট বিং গুডস রিটার্ন ফ্রম রূপম 500। তাহলে রিটার্ন রিলেটেড পরপর দুটো আমরা দেখে নিলাম। এরপর নাম্বার 14-এরটায় কি বলছে? এক্সপেন্সেস পেড। এক্সপেন্স আমরা নমিনাল অ্যাকাউন্টের রুলে জেনেইছি যে কোনো এক্সপেন্স হলে সেটা ডেবিট হয়।
তাহলে এক্সপেন্স অ্যাকাউন্ট সেটা যদি ওয়েজেস বলে তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, যদি স্যালারি বলে তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, এভাবে যে অ্যাকাউন্টটা বলবে সেই অ্যাকাউন্টটা আমরা ডেবিট করব। আর তুমি খরচ করছো মানে তোমার বিজনেস, তুমি ক্যাশে খরচ করছো তাহলে তোমার ক্যাশ বিজনেস থেকে চলে যাচ্ছে, হোয়াট গোজ আউট ক্রেডিট, তাহলে এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 100, বিং এক্সপেন্স পেড। তাহলে নাম্বার 14 এরটা হলো। নাম্বার 15 ঠিক উল্টোটা, অর্থাৎ কোনো যদি ইনকাম হয়, যে কোনো ইনকাম আমাদের নমিনাল অ্যাকাউন্টের রুল অনুযায়ী ইনকাম হলে বা গেন হলে সেটা ক্রেডিট হয়। আর ইনকাম হচ্ছে মানে তোমার বিজনেসে ক্যাশ আসছে, হোয়াট কামস ইন ইজ ডেবিট, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম আর রেভিনিউ অ্যাকাউন্ট, সেটা কমিশন রিসিভ হতে পারে, ইন্টারেস্ট রিসিভ হতে পারে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট বা ইন্টারেস্ট রিসিভ অ্যাকাউন্ট, রুপিস 1000, বিং ইনকাম রিসিভড। তাহলে এক্সপেন্স আর ইনকামটা দেখে নিলাম। নাম্বার 16, এখান থেকে পরপর রিলেটেড কিছু আছে, আমরা পরপর দেখে নিই। নাম্বার 16 কি বলছিল, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক রুপিস 15,000, ক্যাশ ব্যাংকে ডিপোজিট হচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ইনক্রিজ করছে, ব্যাংকে টাকা বাড়ছে, আর তোমার বিজনেস থেকে টাকা চলে যাচ্ছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কারণ ব্যাংক ইনক্রিজ করছে, ব্যাংকে টাকা জমা পড়ছে, আর তোমার ক্যাশ বিজনেস থেকে ক্যাশ কমে যাচ্ছে, তাই টু ক্যাশ অ্যাকাউন্ট। নাম্বার 17 উল্টো, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক। এবার বিজনেসের ব্যাংক থেকে বা কোনো কিছু থেকে টাকা তোলা দু রকম পারপাসের হতে পারে, একটা বিজনেস ইউজের জন্য আমার হতে পারে বিজনেস পারপাসে, আর একটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য হতে পারে। তো প্রথমেরটা অর্থাৎ নাম্বার 17 বলেছে ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, অফিস ইউজ মানে বিজনেস রিলেটেড পারপাস, তাহলে সেটা আমাদের নর্মালি হবে, অর্থাৎ ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে মানে আমার বিজনেসে টাকা আসছে, হোয়াট কামস ইন ইজ ডেবিট, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর ব্যাংক থেকে আমার টাকা কমে যাচ্ছে, কারণ ব্যাংক থেকে আমি টাকা তুলে নিচ্ছি, তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাচ্ছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, বিং ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। তাহলে অফিস ইউজের জন্য যদি টাকা তোলে তাহলে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। আমরা 18 দেখব, তারপরেরটা কি বলেছিল, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। যদি পার্সোনাল ইউজে হয় তাহলে কিন্তু আমরা আর সেটা অফিস ইউজ নয়, অর্থাৎ ব্যবসার মালিক নিজের প্রয়োজনে বিজনেস থেকে টাকা নিচ্ছে, অর্থাৎ এখানে বলেছে ব্যাংক থেকে টাকা নিচ্ছে। তাহলে যদি নিজের প্রয়োজনে হয় তাহলে সেই টার্মটা আমরা যখন বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিংয়ে পড়েছিলাম সেটাকে বলে ড্রয়িংস অ্যাকাউন্ট, অর্থাৎ ড্রয়িংস মানে বিজনেসের জিনিস মালিক নিজের প্রয়োজনে তুলে নিচ্ছে, তাহলে সেখানে হয় ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, আর কোথা থেকে টাকা নিয়েছে, ব্যাংক থেকে নিয়েছে, কারণ বলেছে ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, তাই ব্যাংক অ্যাকাউন্ট কমছে, তাই টু ব্যাংক অ্যাকাউন্ট, drawings account debit to bank account 500, being cash withdrawn from bank for personal use. Number 18 number 19 সেমই বলেছে ক্যাশ উইথড্রন ফ্রম বিজনেস, এটা কিন্তু আর ব্যাংক থেকে টাকা নিচ্ছে না, বিজনেস থেকে টাকা নিচ্ছে, ক্যাশ উইথড্রন ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ রুপিস 500। তাহলে সেটা কি হচ্ছে, যেমন পার্সোনাল ইউজের জন্য নিচ্ছে মানে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, আর বিজনেস থেকে নিচ্ছে মানে বিজনেসের ক্যাশ কমে যাচ্ছে, তাই টু ক্যাশ অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, বিং ক্যাশ উইথড্রন ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ। নাম্বার 19 নাম্বার 20 বলছে গুডস টেকেন ফর পার্সোনাল ইউজ। তাহলে পার্সোনাল ইউজের জন্য গুডস নিচ্ছে, অর্থাৎ যে জিনিসের বিজনেস সেই জিনিসটা, অর্থাৎ আমরা নর্মালি দেখে থাকি যে হয়তো কারোর যদি মুদিখানার দোকান থাকে সে তার বিজনেস থেকে, অর্থাৎ চালের বিজনেস, তার নিজের বাড়ির জন্য হয়তো কিছু টাকা চাল নিয়ে নিল,
তাহলে সেটাও কিন্তু বিজনেসে আমাকে দেখাতে হবে, কারণ যেহেতু আমরা এনটিটি কনসেপ্টে পড়েছি, মালিক আর বিজনেস এক নয়, তাই বিজনেস থেকে মালিক যা কিছুই নিক না কেন সেটা কিন্তু আমাকে অ্যাকাউন্টসে দেখাতে হয়। তাহলে যেহেতু পার্সোনাল ইউজের জন্য নিচ্ছে, তাই অবশ্যই ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু এখানে আর তো ক্যাশ নিচ্ছে না, কি নিচ্ছে? গুডস নিয়ে নিচ্ছে, অর্থাৎ জিনিসটা নিচ্ছে। তাহলে সেই জিনিসটা আমাদের কোথায় ছিল? স্টকে ছিল, অর্থাৎ আমরা বিজনেসের স্টক হিসেবে দেখানো ছিল। তাহলে সেখানে আমরা স্টক অ্যাকাউন্ট ক্রেডিট করব, কিংবা আমরা পারচেসও দেখাতে পারি, কারণ আমি যখন কিনেছিলাম তখন আমি পারচেস হিসেবে দেখিয়েছিলাম, আমার বিজনেসে অ্যাকাউন্টসে পারচেস হিসেবে দেখানো আছে। এখন আমি যখন কিনেছিলাম তখন পারচেসকে আমরা ডেবিট করেছিলাম, এখন আমি বিজনেস থেকে নিয়ে নিচ্ছি মানে পারচেসকে ক্রেডিট করতে পারি। তাহলে যদি গুডস বিজনেসের থেকে নিয়ে নেয় পার্সোনাল ইউজের জন্য, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অর স্টক অ্যাকাউন্ট বিং গুডস টেকেন ফর পার্সোনাল ইউজ। তাহলে এই 20টা আমরা আগে পড়ে নিয়েছিলাম, এই 20টা দেখে নিলাম। এবার আমরা 21 থেকে আগে ট্রানজাকশানগুলো দেখে নিই। তাহলে 21 থেকে আমরা ট্রানজাকশানগুলো আগে দেখে নিই। 21-এরটা কি বলছে? পেড ক্যারেজ অন পারচেস অফ গুডস। ক্যারেজ মানে গাড়ি ভাড়া, অন পারচেস মানে গুডস কিনে আনার জন্য ক্যারেজ দেওয়া হচ্ছে। তোমার বিজনেসে কোনো র মেটেরিয়াল হোক বা যা কিছু হোক কিনে আনার জন্য খরচ হচ্ছে। নাম্বার 22, পেড ক্যারেজ অন সেল অফ গুডস, অর্থাৎ জিনিস বিক্রির জন্য তুমি গাড়ি ভাড়া দিচ্ছ, অর্থাৎ তোমার বিজনেসে প্রোডাকশান হয়ে গেছে, সেল হয়ে গেছে, এবার সেল করার জন্য তুমি গাড়ি মানে জিনিসটা বিক্রির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ তোমার বিজনেস ইউনিট থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য তুমি ক্যারেজ বা গাড়ি ভাড়া দিচ্ছ। তাহলে 21-এরটা বলছে পেড ক্যারেজ অন পারচেস অফ গুডস, আর 22-এরটা বলছে পেড ক্যারেজ অন সেলস অফ গুডস। 23, assets taken for personal purpose, rupees 1500. Number 24, goods distributed as free sample, rupees 100. 25, church depreciation on machinery, rupees 500. Church depreciation on machinery. 26, loan taken for business, rupees 10,000. Loan taken for business. 27, রিপেমেন্ট অফ লোন, অর্থাৎ 26-এ যে লোনটা নিয়েছিল, যে লোনটা আমাদের দেখানো আছে লোন টেকেন ফর বিজনেস, সেই লোনটাই রিপে করছে, রিপেমেন্ট অফ লোন। আর লাস্ট 28-এরটা লোন পেড টু আ পার্টি, রুপিস 50,000। লোন পেড টু আ পার্টি। তাহলে এই 21 থেকে 28 পর্যন্ত আমরা জার্নালগুলো এবার দেখে নিই। 21-এরটা কি বলেছিল না, পেড ক্যারেজ অন পারচেস। তো গাড়ি ভাড়া সেটা ক্যারেজ অন পারচেসই হোক আর ক্যারেজ অন সেলই হোক, দুটোই কিন্তু গাড়ি ভাড়া দিচ্ছে, অর্থাৎ তোমার খরচ হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, তাই এক্সপেন্স হলেই সেটা ডেবিট। তাই ক্যারেজ ইনওয়ার্ড অর্থাৎ ক্যারেজ অন পারচেস কিনে আনার জন্য যে গাড়ি ভাড়া, সেটা ক্যারেজ ইনওয়ার্ড কিনে আনার জন্য হচ্ছে। আর যেটা তুমি সেলের জন্য ক্যারেজ দিচ্ছ সেটা হচ্ছে, অর্থাৎ যদি ক্যারেজ অন সেল হয় সেটা হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড, তাহলে সেটাও কিন্তু তোমার ডেবিট, কারণ সেটাও কিন্তু তুমি গাড়ি ভাড়া দিচ্ছ, অর্থাৎ তোমার খরচ হচ্ছে। তাই 21-এরটা ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বিং ক্যারেজ পেড অন পারচেস, আর 22-এরটা ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বিং ক্যারেজ পেড অন সেল, কারণ দুটোই তোমার খরচ, দুটোই তোমার এক্সপেন্স। এইটা একটু মনে রাখবে। রিটার্ন আর ক্যারেজ, রিটার্ন ইনওয়ার্ড তোমার আসছে তাই ওটা ডেবিট, আর রিটার্ন আউটওয়ার্ড সেটা তোমার, সেটাও খরচ কিন্তু সেটাও ডেবিট, যেহেতু দুটোই খরচ, তাই ক্যারেজ ইনওয়ার্ড আর ক্যারেজ আউটওয়ার্ড দুটোই তোমার এক্সপেন্স, দুটোই ডেবিট। কিন্তু রিটার্ন ইনওয়ার্ড তোমার ফেরত আসছে, তাই রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে তোমার ডেবিট, আর রিটার্ন আউটওয়ার্ড তোমার ফেরত চলে যাচ্ছে, তাই সেটা কিন্তু ক্রেডিট। তাহলে 21-22 বোঝা গেল। এরপর আমরা 23টা দেখব, অ্যাসেটস টেকেন ফর পার্সোনাল পারপাস। তোমার বিজনেস থেকে কোনো অ্যাসেট পার্সোনাল পারপাসে তুমি নিয়ে নিচ্ছ, তাহলে
তাহলে পার্সোনাল পারপাস মানে ড্রয়িংস, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। আর তুমি বিজনেস থেকে কি নিচ্ছ? অ্যাসেট নিচ্ছ, তাহলে যেটা তোমার বিজনেস থেকে চলে যাচ্ছে সেটাই ক্রেডিট হবে। তাহলে টু অ্যাসেটস অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস অ্যাকাউন্ট। তাহলে 23টা বিং অ্যাসেটস টেকেন ফর পার্সোনাল ইউজ। Number 24, goods distributed as free sample rupees 100। ফ্রি স্যাম্পলের জন্য গুডস ডিস্ট্রিবিউট করছে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে গুডস দিচ্ছে, কারণ ফ্রি স্যাম্পল দেওয়া মানেই কিন্তু জিনিসটার অ্যাডভার্টাইজমেন্ট করা। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। যখনই মনে রাখবে গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল মানেই হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। আর গুডস দিচ্ছে তার মানে পারচেস বা স্টক অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার বিজনেস থেকে জিনিস চলে যাচ্ছে যেটা তোমার স্টকে মজুদ ছিল, বা পারচেসে আমি যখন কিনেছিলাম তখন আমার পারচেস ডেবিট করা ছিল, তাই পারচেসকেও আমি ক্রেডিট করতে পারি। তাহলে 24-এরটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অর স্টক অ্যাকাউন্ট 100। আর ন্যারেশনটা হচ্ছে বিং গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। 25-এরটা কী বলেছে? চার্জ ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। ডেপ্রিসিয়েশন তোমরা পরে ডেপ্রিসিয়েশনের একটা ফুল চ্যাপ্টার পড়বে। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কোনো জিনিসকে, কোনো ফিক্সড অ্যাসেটের ভ্যালু তুমি ব্যবহারের জন্য তার ভ্যালু কমে যায়, অর্থাৎ তার ডেপ্রিসিয়েশন হচ্ছে। তো আমরা এটা ভ্যালুয়েশন অ্যাকাউন্টে পড়েছিলাম যখন আমি গোল্ডেন রুল করিয়েছিলাম, তারপরে 3টে অ্যাকাউন্টের পর ভ্যালুয়েশন অ্যাকাউন্ট করিয়েছিলাম, যে কোনো জিনিসের ভ্যালু যদি ডিক্রিজ করে তাহলে সেটা ডেবিট হয়, আর ভ্যালু যদি ইনক্রিজ করে তাহলে সেটা ক্রেডিট হয়। তাহলে ডেপ্রিসিয়েশন মানে ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, তাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। আর কিসের ডেপ্রিসিয়েশন হচ্ছে? মেশিনারি, কারণ বলেছে চার্জ ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, তাই মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ হলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, বিং ডেপ্রিসিয়েশন চার্জড অন মেশিনারি। এই ডেপ্রিসিয়েশন নিয়ে তোমাদের একটা ফুল চ্যাপ্টার আছে, সেখানে তোমরা ডেপ্রিসিয়েশন রিলেটেড অনেক কিছু জানতে পারবে। এরপরেরটা নাম্বার 26-এরটা কী বলছে দেখো, বলছে লোন টেকেন ফর বিজনেস রুপিস 10,000। অর্থাৎ লোন নিচ্ছে মানে যদি কেউ বিজনেসে লোন নেয় তাহলে লোন হিসেবে কী নিচ্ছে? ক্যাশ নিচ্ছে, বা যদি চেকে নেয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়ছে। সেই জন্য যদি বিজনেস পারপাসে লোন নেয় তাহলে ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট, ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট, বিং লোন টেকেন ফর বিজনেস। যদি কারোর নাম দেওয়া থাকে যে লোন টেকেন ফ্রম মিস্টার আর, তাহলে কিন্তু আমরা এখানে টু লোন ফ্রম মিস্টার আর অ্যাকাউন্টে লিখব। যদি লোনের ক্ষেত্রে কোনো নাম লেখা থাকে, অর্থাৎ কোন ব্যক্তির থেকে লোন নিচ্ছে বা কোথা থেকে লোন নিচ্ছে সেটা আমি মেনশান করে দেব। তাহলে ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম যার নাম থাকবে সেই অ্যাকাউন্ট, বিং লোন টেকেন ফর বিজনেস। 26-এরটা। 27-এরটা কী বলছে না, রিপেমেন্ট অফ লোন, যে লোনটা নিয়েছিল সেই লোনটাই রিপে করছে। তাহলে এখানে দেখো কোনো অ্যামাউন্ট বলা নেই, এরম যদি জার্নাল থাকে সেখানে কিন্তু আর অ্যামাউন্ট বলবে না, কারণ আগের লোনটাই রিপে করছে মানে নিশ্চয়ই ওই অ্যামাউন্টটাই রিপে করবে। তাহলে অ্যামাউন্ট কখনোই বলে দেবে না, সেটা তোমাকে আগের থেকে বুঝে নিতে হবে যে আগের লোনটাই রিপে করছে। তাহলে লোন যখন নিয়েছিলাম তখন আমার বিজনেসে টাকা এসছিল, তাই আমি ক্যাশ বা ব্যাঙ্কে ডেবিট করেছিলাম, আর এখন আমি লোনটা পরিশোধ করে দিচ্ছি, রিপে করে দিচ্ছি, তাহলে আমার বিজনেস থেকে টাকা চলে যাচ্ছে, তাই ক্যাশ আর ব্যাঙ্ক ক্রেডিট। তাহলে ক্যাশ আর ব্যাঙ্কে ক্রেডিট করেছি। আর ডেবিট কাকে হবে? লোন অ্যাকাউন্টকে, কারণ লোন অ্যাকাউন্টটা আমার ক্লোজ হয়ে গেল, অর্থাৎ লোন নিয়েছিলাম পরিশোধ করে দিলাম, আমার লোন অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল, তাই লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিং লোন রিপিড। 27-এরটা। 28-এরটা কী বলেছে? লোন পেড টু আ পার্টি রুপিস 50,000। কোনো একটা পার্টিকে লোন দিচ্ছে, তাহলে লোন দিচ্ছে মানে লোন টু সামওয়ান, যদি মিস্টার এক্স থাকে তাহলে লোন টু মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু, আর লোন দিচ্ছি মানে আমার বিজনেস থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, লোন অ্যাকাউন্ট ডেবিট
টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিং লোন রিপিট। তাহলে এই 28 পর্যন্ত জার্নালগুলো আজকে আমরা পড়লাম। এই জার্নালগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং এই জার্নালগুলো রিলেটেড জার্নালের যে প্রোফর্মা, আমি আবারও বলেছি পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু জার্নাল প্রপার প্রোফর্মায় করতে হবে উইথ ন্যারেশন। ন্যারেশন না লিখলে, প্রপার প্রোফর্মায় না লিখলে কিন্তু মার্কস পাওয়া যাবে না, অর্থাৎ মার্কস কম পাওয়া যাবে। কিন্তু অবশ্যই তোমাকে প্রপার প্রোফর্মায় আর ন্যারেশন সমেত জার্নাল করতে হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম। নেক্সট দিনে আমরা একটু অ্যাডভান্স জার্নাল কয়েকটা করব, একটু অ্যাডভান্স, একটু কম্পাউন্ড জার্নাল যেগুলো, সেরকম কিছু জার্নাল করে আমরা লেজার শুরু করব।